আমি জনি, ডেমরা বাইক ট্রেনিং সেন্টারের প্রধান ট্রেনার। আজকে একটা ভিডিও করছি মূলত যারা বাইক চালানো শিখে গিয়েছে তাদের জন্য। কিছু চালানো শেখার পরও কিছু কমন মিস্টেক্স থাকে, তার মধ্যে আমি আজকে 5টা কমন মিস্টেক্স নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথমটা দেখা যাচ্ছে যারা নতুন বাইক চালানো শিখে তারা লো গিয়ারে অভ্যস্ত না হয়ে হাই গিয়ারে ড্রাইভ করা শুরু করে। তো প্রথমত কি লো গিয়ার মিনস 1 এবং 2 নাম্বার গিয়ারে আপনাকে গিয়ার শিফটিংটাও প্র্যাকটিস করতে হবে, এবং 1 এবং 2 নাম্বার গিয়ারে যে গতিটা সেটাতে আগে আপনাকে অভ্যস্ত হতে হবে। এটা দিয়ে কি বোঝাচ্ছি একটু ডিটেলসে বলি। প্রথমত যে আপনাকে 2 নাম্বার গিয়ারে গাড়ির স্পিড উঠবে অ্যারাউন্ড 30 থেকে 35। তো আপনাকে প্রথমে 30 থেকে 35 গতিটাকে ব্রেক করে যে কোনো সময় থামানোর মতো ক্যাপাসিটি অর্জন করতে হবে। যদি এইটা আপনি অর্জন করতে পারেন তারপর আপনি 3rd গিয়ার 4th গিয়ার ওগুলোতে মুভ করতে পারবেন। দেখা যাচ্ছে যে আপনি এখনও 30 কিলোমিটার গতিতে ব্রেক করে গাড়িটাকে যে কোনো সিচুয়েশনে কন্ট্রোল করার ক্যাপাসিটি আপনার মধ্যে আসেনি, কিন্তু আপনি 4 নাম্বার গিয়ারে ড্রাইভ করতেছেন। তখন হঠাৎ করে যদি কোনো পরিস্থিতির সম্মুখীন হন তখন আপনি গাড়িটাকে থামাতে পারবেন না, থামালেও ব্রেকটা আপনার অ্যাকুরেটলি হবে না। তো নাম্বার 1 একটা কমন মিস্টেক যে সবাই লো গিয়ারে প্র্যাকটিস না করে হাই গিয়ারে চলে যাচ্ছে। তো নাম্বার 2টা গাড়ি নর্মালি আমরা রোডে, মেন রোডে, হাইওয়ে রোডে ড্রাইভ করার জন্য আমরা গাড়ি চালানো শিখি। তো শেখার পরে যেটা হয় যে সবাই মেন রোডে উঠে গাড়িটাকে কোন সাইডে পজিশন করে ড্রাইভ করবে ঠিক এইটা নিয়ে যে একটা কনফিউশন থাকে, বা অনেক কিছু না জেনে ড্রাইভ করে। তো তাতে একটু প্রবলেম হয়, অনেক বেশি প্রবলেম হয় এই একটা ব্যাপারে। তো এটা একটু ডিটেইলিং একটা বিষয় আছে, আমি একটু বুঝিয়ে বলছি। প্রথমত যেহেতু আপনি অল্প গতিতে এখন অভ্যস্ত, আপনার গতি 30-40-এর উপরে উঠানো যাবে না। যদি উঠান সেটা আপনার ক্যাপাসিটির উপর ভিত্তি করে আপনি 50-60-70 উঠাতে পারেন, সেটা আপনার ক্যাপাসিটির উপরে। বাট গাড়ির পজিশন যেটা বোঝাচ্ছি, গতি আপনি যদি কম থাকে তাহলে আপনাকে থাকতে হবে লেন শুরুর দিকে লেনগুলোতে। আপনি যদি একবারে শেষের লেনটাতে থাকেন তো ওইখানে দেখা যাচ্ছে যে হাই স্পিডিং গাড়িগুলো বেশি মুভ করবে। তো আপনার যেহেতু অভ্যস্ততা কম, আপনি বাকি গাড়িগুলোর সাথে তাল মিলাতে পারবেন না। তো হঠাৎ করে পিছন থেকে এসে আপনাকে গাড়ি হর্ন দিবে, তখন আপনার মধ্যে একটা প্রেশার কাজ করবে। আপনি দেখা যাচ্ছে তখন তার সাথে তাল মিলাতে গিয়ে আপনিও গতি বাড়াতে বাধ্য হবেন। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ক্যাপাসিটির উপরে আপনি গতি বাড়িয়ে হয়তো পরবর্তীতে কন্ট্রোল করতে না পেরে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হবে। এই জন্য যে লেনটা, সাইডের লেনগুলোতে আপনাকে থাকতে হবে যেখানে আপনি গতিটা মিনিমাইজ করে ড্রাইভ করতে পারবেন। এটা নাম্বার 1 পয়েন্ট। আর তারপর যে আপনি যখন গাড়িটা ড্রাইভ করবেন, ধরেন যে হাইওয়ে রোডে বা যেখানে মিনিমাম 40-50 কিলোমিটার গতিতে গাড়ি চালানো হয়, বা ফ্লাইওভারে, তখন দেখা যাচ্ছে যে আপনার সামনের যে গাড়িগুলো থাকে, ধরেন একটা বাস থাকতে পারে, একটা প্রাইভেট কার থাকতে পারে, তখন আপনি 40 কিলোমিটারও চলতেছেন, আপনার সামনের বাসটা হয়তো 40 কিলোমিটার বা 45 কিলোমিটার চলতেছে। এখন আপনি যে ড্রাইভ করতেছেন আপনাকে বাসটার পিছনে অবস্থান করতে হচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যদি গাড়িটা থেকে আপনার সামনের বাস বলেন, প্রাইভেট কার থেকে যদি আপনার ডিস্টেন্সটা এরকম হয় যে 5-6 ফিট দূরত্বে আপনি 40-50 কিলোমিটার গতিতে ড্রাইভ করতেছেন, সামনে আপনার বাস দাঁড়িয়ে আছে, বাসের মাঝামাঝি অবস্থা আপনি ড্রাইভ করতেছেন, এখন বাস তার সামনে কি আসতেছে সেটা আপনি দেখতেছেন না, তাহলে হবে কি আপনার জন্য একটা ব্লাইন্ড স্পট তৈরি হচ্ছে। বাসটা যদি ইনস্ট্যান্ট ব্রেক করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্রেক করার সময়টা পাবেন না। তাহলে হবে কি আপনার জন্য যে 40-50 কিলোমিটার গতি উঠাচ্ছেন সেটাকে ব্রেক করার জন্য আপনি হাতে বা সামনের জায়গা না রেখে আপনি ড্রাইভ করাতে আপনি যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। এটার জন্য কি করতে হবে, যে ধরনের 4 চাকার গাড়ি আছে, বা 4 চাকা বলতে 8 চাকা বা এর চাইতে বেশি যেগুলো আছে, 3 চাকা বাদে ওই সকল গাড়ির চাকা বরাবর আপনার গাড়িটাকে পজিশন করতে হবে। আপনার যে কোনো একটা চাকাতে ধরে যদি আপনি ড্রাইভ করেন তাহলে হবে কি আপনার সাইডের যে ভিউটা আছে, সাইড দিয়ে আপনি সামনের ভিউটা কিছুটা দেখবেন। তাহলে আপনি আপনার সামনে গাড়িটা ও কি ফেস করতে যাচ্ছে সেটা কিছুটা জিনিস আপনি আগে থেকে একটু অভিজ্ঞতা নিতে পারবেন, এবং ওই অবস্থায় আপনি একটু হয়তো পূর্ব উপস্থিতি নিয়ে আপনি ব্রেক করার সময় পাবেন। আর সবসময় গাড়িতে গতি তখনই উঠাবেন যখন আপনার গতিটা থামানোর জন্য সামনে স্পেস থাকবে। দেখা যাচ্ছে আপনি 50 কিলোমিটার গতি উঠাচ্ছেন, আপনার সামনের যে ভিউটা আছে সেখানে অসংখ্য গাড়ি আছে, কিন্তু আপনি 40-50 কিলোমিটার গাড়িতে গতি উঠে যাচ্ছেন। এখন ওই যে 40 কিলোমিটার গতি আপনার সেইটা থামানোর জন্য হাতে স্পেস নিয়ে আপনি গাড়িটা ড্রাইভ করবেন, তাহলে হবে কি আপনি সেফ থাকবেন। ক্যালকুলেশন করে যদি ড্রাইভ করতে পারেন যে আপনার গাড়ির সামনে ব্রেক করার মতো ক্যাপাসিটি আছে, আপনি এখন 40 উঠান, 50 উঠান, 60 উঠান, ওইটা সমস্যা নেই, কিন্তু সামনে খালি থাকতে হবে যে এতটুকুর মধ্যে আপনি 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 80 কিলোমিটার থামাতে পারবেন, তাহলে আপনার সমস্যা হবে না। তো যারা নতুন তারা হয় কি এই ধরনের সিচুয়েশনগুলোতে পরে অভ্যস্ত হয়ে তারপর যে হয়তো অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় কারো, এইভাবে গিয়ে শিখে। তো এগুলো যেন না হয় সেই জন্য আমি মেসেজগুলো দিচ্ছি, যারা নতুন ড্রাইভ করেন তারা একটু স্পিডিং করতে গেলে বা গাড়ির পজিশনটা নির্ধারণ করতে গেলে এইভাবে খেয়াল করে চালাবেন। আর আরেকটা যে 4 চাকার যে গাড়িগুলো থাকে সেগুলোর মাঝামাঝি কখনো অবস্থান
করবেন না। এই জন্য যে কারণ 4 চাকার গাড়িগুলো সবসময় প্রাইভেট কার বলেন বা বাস বলেন, এরা কী করে ওদের চাকার মাঝখান থেকে বিভিন্ন ধরনের অবজেক্টসকে হচ্ছে আপনার অ্যাভয়েড করে। লাইক হচ্ছে যদি ম্যানহোলের কোনো ঢাকনা খোলা থাকে তাহলে সেটা হচ্ছে 4 চাকার মাঝখান দিয়ে ও সে বের করে দেবে। তখন আপনি হঠাৎ করে যদি ওর মাঝামাঝি অবস্থায় যদি ড্রাইভ করেন সেক্ষেত্রে আপনাকে ওই জিনিসটা ফেস করতে হবে। আপনাকে হয়তো সেই ম্যানহোলের ঢাকনা খোলা থাকলে সেটাতে আপনাকে পড়ে যেতে হবে। এই জন্য সবসময় 4 চাকার গাড়ির যে কোনো একটা চাকা বরাবর আপনার গাড়ির পজিশন করবেন, তাহলে হবে কি তা এই 4 চাকার গাড়িগুলো কখনো তাদের গাড়িটাকে আপনার ওই ঢাকনার মধ্যে বা হচ্ছে যে কোনো অবজেক্টের উপর দিয়ে নিয়ে যাবে না। এই জন্য চাকা ফলো করলে আপনি সেফ থাকবেন, মাঝামাঝি থাকা যাবে না। নাম্বার 3 হচ্ছে যে ওভারটেকিং করতে গেলে, যারা নতুন তারা দেখা যাচ্ছে যে ওভারটেক করতে গেলে গাড়িটাকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কীভাবে তাড়াতাড়ি স্পিড উঠাতে হবে এটা বুঝে না। প্রতিটা গিয়ারের একটা স্পিডের প্রথম অংশ এবং শেষ অংশ থাকে। যেমন আপনি ধরেন একটা গাড়ি যদি 30 কিলোমিটার ওভারটেক করেন, 2 নাম্বার গিয়ারে দেখা যাচ্ছে আপনি 30 কিলোমিটার পর্যন্ত যাবে, তারপরে হচ্ছে 3 নাম্বার গিয়ার হয়তো আপনাকে দিতে হবে। তো আপনি এখন 30 কিলোমিটার অবস্থান করতেছেন, আপনাকে ওভারটেক করতে হবে। এই অবস্থায় যদি আপনি 3 নাম্বার গিয়ার দিয়ে ওভারটেক করতে যান তখন আপনার 3 নাম্বার গিয়ারে যখন আপনি পিক আপ দেবেন দেখবেন যে আপনার গাড়িটা ভাগতেছে না, যে পরিমাণ আপনি ইনস্ট্যান্ট গতি উঠানোর কথা উঠবে না, কারণ 3 নাম্বার গিয়ার মাত্র শুরু হয়েছে, ওকে একটু সময় দিতে হবে রেডি হওয়ার জন্য। দেখা যাচ্ছে 3 নাম্বার গিয়ারে যদি স্পিডের রেঞ্জটা এরকম থাকে 30 থেকে 50 পর্যন্ত, ও 40 কিলোমিটারে যাওয়ার পর হয়তো তখন একটু রেসপন্স করতে পারে। এই জন্য ইনস্ট্যান্ট যদি আপনাকে 30 কিলোমিটারে ওভারটেক করতে হয় তাহলে আপনি 3 নাম্বারে না গিয়ে ওই 2 নাম্বার গিয়ারে একটু বেশি পিক আপ দিয়ে ইনস্ট্যান্ট আপনাকে টান দিতে হবে। এই জিনিসটা আবার অনেক অভ্যস্ততা না থাকার কারণে দেখা যাচ্ছে যে কোনো একটা ওভারটেক করতে গিয়ে অপোজিট গাড়ির সাথে বাড়িকে অ্যাক্সিডেন্ট করতে বাধ্য হচ্ছে। তো একটু ওভারটেক করতে গেলে এই জিনিসটা খেয়াল রাখবেন। নাম্বার 3 পয়েন্ট ওভারটেকিং করার, যেটা বললাম। নাম্বার 4 হচ্ছে আমরা যখন টার্নিং করি, কোথাও ধরেন এলাকা রোড বলেন বা ছোটোখাটো 20-30 কিলোমিটারে যখন আমরা টার্নিং করি তখন আমরা গাড়িটাতে গতি নিয়ন্ত্রণ না করে আমরা টার্নিং করে ফেলি। তাতে হয় কি আপনাকে ওই টার্নিং করার সময় যে একটা ব্যাসার্ধ বা একটা রেডিয়াস যে তৈরি হয় টার্নিং রেডিয়েশনের কারণে আপনাকে আপনার রোড রেখে রং রুটের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হওয়ার একটা পসিবিলিটি হয়ে দাঁড়ায়। তো যেটা করতে হবে, টার্নিং আসলে যে কোনো টার্নিংয়ে প্রথমে আপনাকে গাড়িটাকে ব্রেক করতে হবে, নিয়ন্ত্রিত গতি যেখানে যতটুকু গতি দরকার সেই গতিতে ব্রেক করে এনে গিয়ারটা চেঞ্জ করতে হবে। কখন করতে হবে? টার্নিংটা শুরু হওয়ার আগেই। নিয়ন্ত্রণ করার পরে গাড়িটা যখন ব্রেক করে নিয়ন্ত্রিত হয়েছে তারপরে আপনাকে ব্রেক করে দেন হচ্ছে আপনার হ্যান্ডেলটা ঘুরাতে হবে। তারপরে হচ্ছে যে আপনার আবার যখন হ্যান্ডেল ঘুরে সোজা হবে তখন আবার পিক আপ দিয়ে ক্লাচ ছেড়ে আপনার গাড়িটাকে আবার কন্টিনিউ চালাবেন। এইটা একটা কমন প্রবলেম, যে 4 নাম্বার যেটা আমরা বললাম। 5 নাম্বার হচ্ছে যখন আমরা কোথাও কোনো উপরে উঠবো, কখনো ঢালু কোনো জায়গায় বা ব্রিজ বা যে কোনো একটা ঢালুতে আমরা যখন উঠাতে যাই, অনেকে কী করে এই জায়গাগুলোতে গিয়ার চেঞ্জ করে না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যখনই আমরা কোনো উপরে পজিশনে এরকম হাই পজিশন উঠবো তখন আমি কিন্তু চাইলে গতি বেশি নিয়ে উঠতে পারবো না। যদি আমি 30-40-50 কিলোমিটার যদি এরকম ঢালু জায়গায় উঠতে যাই তখন কিন্তু আমার গাড়িটা লাভ দিবে। তো ডেফিনেটলি আমাকে এখানে গাড়িটা স্লো করতে হবে। তো যখনই আমি স্লো করতেছি তখন আমার গিয়ারটাকে চেঞ্জ করতে হবে। তো বেস্ট উপায় হচ্ছে যে কোনো ঢালু জায়গায় আগে এসে নিচে রিল্যাক্স হয়ে দাঁড়িয়ে আপনাকে 1 নাম্বার গিয়ারে গাড়িটা আনতে হবে। 1 নাম্বার গিয়ারে এনে তারপর হচ্ছে যে পিক আপ দিয়ে আপনাকে একটু শক্তি, পিক আপটা একটু রেশিওটা বাড়িয়ে দিয়ে ক্লাচ অল্প একটু ছেড়ে পিক আপ একটু বেশি দিয়ে আপনাকে 1 নাম্বার গিয়ারে ঢালু জায়গাগুলো ওভারটেক করতে হবে। এটা এরকম ঢালু থাকতে পারে, কোনো গ্যারেজে উঠতে গেলে এরকম ঢালু থাকতে পারে, তারপর হচ্ছে কোনো ব্রিজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যদি ঢালু কোনো জায়গা পাই তাহলে আমরা এভাবে 1 নাম্বার গিয়ারে পার করব। আর 6 নাম্বার একটা আপনাদের জন্য বোনাস পয়েন্ট বলে দিচ্ছি, যেটা হচ্ছে যে আমরা ড্রাইভ করতে গেলে হাইওয়েতে বলেন বা যে কোনো হাই স্পিডিংয়ের রোডে আমরা ড্রাইভ করতে গেলে আমাদের হঠাৎ করে সামনে কোনো অবজেক্ট চলে আসে। ধরুন আপনি কোনো একটা গাড়ির কর্নারে চাকা বরাবর আপনি ড্রাইভ করতে হবে, সাডেনলি গাড়িটা সামহাও ব্রেক করেছে, এখন আপনি যেহেতু গাড়িটার ভিতরেই আছেন আপনাকে ইনস্ট্যান্ট গাড়িটাকে বের করতে হবে, কর্নার থেকে বের করতে হবে। তো এই কর্নার থেকে ইনস্ট্যান্ট বের করার জন্য যেটা আমরা অনেকেই জানি না, যদি আপনি কন্টিনিউ পিক আপ দেওয়া অবস্থায় হ্যান্ডেলটা যদি আপনি ঘুরান সেক্ষেত্রে কিন্তু গাড়িটা ইনস্ট্যান্ট রেসপন্স করবে না। আপনাকে ইনস্ট্যান্ট যদি অ্যাভয়েড করতে হয়, যে আপনি যদি ওই কর্নারটা অ্যাভয়েড করে যদি আপনি গাড়ির বডিটাকে ক্লিয়ার করে বের হতে চান তাহলে আপনাকে ওইখানে সবার আগে ক্লাচ পিক আপ ধরে একটু ব্রেকে চাপ দিতে হবে। একটু ব্রেকে চাপ দিলে হবে কি আপনার গতি, যেটা রানিং গতি আছে, গতিতে বাধা তৈরি হলেই আপনি দিক পরিবর্তন করতে পারবেন। কিন্তু যদি আপনি কন্টিনিউ গতি দিয়ে যান সেইখানে আপনি যদি দিক পরিবর্তন করতে চান সহজে আপনার হ্যান্ডেলটা ঘুরবে না। তো এটার জন্য সবার আগে যেটা করতে হবে, ব্রেক চাপ দিতে হবে, ব্রেক চাপ দিয়ে ক্লাচ ধরে ব্রেক চাপ দিতে হবে, দেন আপনার দিক পরিবর্তন করে আবার কন্টিনিউ যেতে হবে। তো এই কয়েকটা কমন বিষয় আমি আজকে মুখে বুঝিয়ে দিলাম। ইনশাআল্লাহ চেষ্টা করবো এই প্রতিটা বিষয়ের উপর আমি ভিডিও তুলে ধরার জন্য, প্র্যাকটিক্যাল আপনাদেরকে বোঝার জন্য। যদি কারো এরপরে বুঝতে সমস্যা অবশ্যই আমাকে জানাবেন। ততদিন সবাই ভালো থাকবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।